হ্যালো, 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 ইমন, শাহজাহান, শোনা যাচ্ছে? জি ম্যাম। কেমন আছো তোমরা? এটা আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। পড়ালেখার কি অবস্থা? বাসায় কি পড়ালেখা করো? একটা জিনিস তোমার মনে না। যাক, তাও ভালো, একটা কাজের কাজ করো। পড়ালেখা বাদ অন্যান্য জিনিসগুলো কি আর হবে হ্যাঁ ম্যাম, পড়ালেখা সব করে? জি ম্যাম, সবই চলে, জাস্ট পড়াশোনাটাই বাদ। সময় কাটে কি করে? ম্যাম আমি তো স্টুডেন্ট পড়ে, আমার 4টা স্টুডেন্ট, দিন এমনি চলে যায়, সময় এমনি চলে যায়। তাই না? জি ম্যাম। আহ, যাক, তাহলে তো তাও ব্যস্ততা থাকে। নিজের জি জন্য ম্যাম। কিছু করো, জি নিজের ম্যাম, জন্য করতেছি। কিছু করো। ম্যাম বিসিএস সরকারি ট্রাই চাকরির করবা? অ্যাপ্লাই করব। হ্যাঁ ম্যাম, চাকরি অ্যাপ্লাই করব, চাকরি করতেছি। না, এখন তো আর ভালো চাকরি হবে না, অনার্স এর পরপরই যেন বিসিএস এ ট্রাই করে যেন করতে পারো, হয়ে হ্যাঁ যায়, ম্যাম, সেটাই দেখো। সেগুলো আপাতত চেষ্টা যেরকম করবা। মানে এক্সপিরিয়েন্সের জন্য ম্যাম অ্যাপ্লাই করবো আর কি। না, সেটা এক্সপিরিয়েন্স হইতে হইতে ইয়ে হয়ে যাবে। আর হ্যাঁ ম্যাম। চাকরির বাজার তো এখন আরো কঠিন হয়ে যাচ্ছে। জি তো ম্যাম, দিন ওদের দিন কঠিন সাথে, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কঠিন হচ্ছে। আসলে সব সময় কঠিন ছিল, আমাদের সময়ও যা ছিল তাও কঠিন ছিল, তোমাদের সময় যেটা আসতেছে সেটাও কঠিন আসতেছে, সবই কঠিন। আচ্ছা, আমাদের জি ইয়ে ম্যাম। কি দেখা যাচ্ছে, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট। আচ্ছা, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট। আমাদের গতদিন আমরা তো ইয়ের মধ্যে চলে গেছিলাম। আজকে আমরা হচ্ছে আগের জায়গাগুলো কি তোমাদের ক্লিয়ার আছে মোটামুটি? আমরা যে সার্কুলার ফ্লো পড়ছিলাম সেগুলো, সার্কুলার ফ্লো আমাদের এর আগের দিন কি পড়ালাম? সার্কুলার ফ্লো না, থ্রি সেক্টর মডেল। এগুলি ম্যাম ইমেল করে দিছিলেন, ইমেল সবার কাছে পৌঁছে দিছি। হ্যাঁ, এখন এটা কি সমস্যা আছে বুঝতে? সমস্যা আছে? আমরা টু সেক্টর মডেল নিয়ে কথা বলছিলাম, টু সেক্টর মডেলের পরে আমরা যেটা বললাম যে আমরা হচ্ছে থ্রি সেক্টর আর ফোর সেক্টর। এখন হচ্ছে আমি থ্রি সেক্টর আর ফোর সেক্টরটা জাস্ট ছবিগুলো একটু রিপিট করি, ঠিক আছে? তারপর আমরা অন্য পড়ায় চলে যাব। আচ্ছা, আমাদের টু সেক্টর মডেলে আমাদের সেক্টর হচ্ছে, টু সেক্টর মডেলে দুইটা সেক্টর থাকবে, একটা হচ্ছে হাউস হোল্ড, একটা হচ্ছে ফার্ম। হাউস হোল্ডে আমরা যেটা দিব ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্ড হচ্ছে এন্টারপ্রাইজ। আমরা যেটাকে বলি ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এই ফ্যাক্টরস গুলো হাউস হোল্ড থেকে ফার্মে প্রোভাইড হবে এবং তার বিনিময়ে ফার্মস আমাদের দিবে ওয়েজ, রেট, ইন্টারেস্ট এন্ড দ্য প্রফিট। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরস মার্কেটের সাথে হাউস হোল্ড আর হচ্ছে বিজনেস ফার্মের মানে কানেক্টিভিটি আর কি, বা তাদের মধ্যে যে ধরনের ট্রানজেকশন হয় সেটা। আর হচ্ছে প্রোডাক্ট মার্কেটে কি হয়, ফার্ম হচ্ছে কোনো প্রোডাকশন করে, সেই ফার্মটা সেই প্রোডাকশন বা গুডস এন্ড সার্ভিসেস সেই প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসে। এই গুডস এবং সার্ভিসেসটা আমরা হচ্ছে কনজিউম করি। আমরা কনজিউম করলে আমরা যে এক্সপেন্ডিচার মানে এক্সপেন্ড করি, কনজাম্পশন এক্সপেন্ডিচার হয়, সেটা হচ্ছে ফার্মের জন্য ইনকাম হয়ে যায়। ইনকাম বোঝা গেছে আমাদের? অর্থাৎ আমরা তাদের এবং সার্ভিসেসটা ভোগ করি, তার বিনিময়ে তাদের কাছে হচ্ছে আমরা যে খরচটা এটার জন্য যে খরচ বেয়ার করে, এটা হচ্ছে তাদের ইনকাম। এটা হচ্ছে প্রোডাক্ট মার্কেটের মধ্যে ফ্যাক্টরস। প্রোডাক্ট মার্কেটের মধ্যে আমাদের হচ্ছে হাউসহোল্ড আর হচ্ছে ফার্মের সাথে সম্পর্ক। ক্লিয়ার? জি ম্যাম। ক্লিয়ার। আচ্ছা, আমাদের থ্রি সেক্টর মডেলে যেটা আছে, থ্রি সেক্টর মডেলে আমাদের সেক্টর হচ্ছে তিনটা, হাউস হোল্ড, ফার্মস আর হচ্ছে গভর্নমেন্ট। হাউস হোল্ড, ফার্মস আর হচ্ছে গভর্নমেন্ট। এখানে তোমরা যদি মনে করো যে তুমি ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে অ্যাভয়েড করবা, কোনো সমস্যা নেই, ফাইন্যান্সিয়াল সেক্টরটা অ্যাভয়েড করে ফেলো।
এই আরোগুলো সেভিং ইনভেস্টমেন্ট দিও না, এতেও কোনো প্রবলেম হবে না। তো আমাদের হচ্ছে এখানে শুধু একটা জিনিসই নতুন হবে, সেটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর থেকে কি হয় আমাদের। দেখো গভর্নমেন্ট, আমি গতদিন বলছিলাম যে গভর্নমেন্টের আন্ডারেও আমরা হচ্ছে ওয়েজ, স্যালারি বা হচ্ছে ট্রান্সফার পেমেন্ট ইত্যাদি ইত্যাদি আমরা হচ্ছে হাউস হোল্ড গুলো পেয়ে থাকে। আর তার বিনিময়ে আমরা হাউস হোল্ড গভর্নমেন্টকে কি দিই, পে করি ট্যাক্স। আমরা হচ্ছে হাউস হোল্ড গভর্নমেন্টকে ট্যাক্স পে করি। আবার গভর্নমেন্ট পারচেজেস অফ গুডস, ফার্ম থেকে গভর্নমেন্ট তার গুডস এবং সার্ভিসেস হচ্ছে পারচেজ করে, তার বিনিময়ে ফার্ম হচ্ছে তাকে হচ্ছে ট্যাক্স প্রোভাইড করে। ঠিক আছে? আচ্ছা, জি ম্যাম। এখানে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমরা বলি যে সাবসিডি, একটা কথা বলি, সাবসিডি একটা ওয়ার্ড উচ্চারণ করি। এই ওয়ার্ডটার সাথে কি তোমরা পরিচিত? সাবসিডি এটা মানে বাংলা মনে হয় ম্যাডাম ভর্তুকি হ্যাঁ, নাকি? ভর্তুকি, হ্যাঁ। এটার সাথে কি পরিচিত তোমরা? বোঝো ভর্তুকি জিনিসটা কি? নো ম্যাম বুঝি। আচ্ছা, ধরো ধরো হচ্ছে যখন অনেক খরা সিজন হয়, তখন হচ্ছে কৃষকদের হচ্ছে মাঠে সেচ দিতে হয়। সেচ তো বোঝো নাকি? মানে ওই যে শ্যালো মেশিন দিয়ে পানি তুলে ওটা হচ্ছে মাঠে দিতে হয়। তখন দেখা যাচ্ছে ডিজেলের দাম সরকার হচ্ছে ওই নির্দিষ্ট এরিয়ার কৃষকদের জন্য বা মানে গভর্নমেন্ট হচ্ছে ভর্তুকি দিয়ে থাকে। কিরকম? সেটা হচ্ছে ধরো আমরা হয়তো বা লিটার, ঢাকা শহরে যদি আমরা ডিজেল কিনি হয়তো 65 টাকা বা 70 টাকা, 70 টাকায় গভর্নমেন্ট হচ্ছে সেই লিটার প্রতি হচ্ছে ডিজেল কিনে, কিন্তু কৃষকদের কাছে ওই নির্দিষ্ট এলাকায় দেখা যাচ্ছে ওই ডিজেলের দাম থাকে হচ্ছে 50 টাকা। তার মানে কি ডিজেলের দাম কমে গেছে? তা না, গভর্নমেন্ট হচ্ছে 15 টাকা ভর্তুকি নিজের কাছ থেকে দেয়, যেন সব স্তরের কৃষকরা ওই ডিজেলটা যেন ব্যবহার করতে পারে, যার ফলে সে হচ্ছে তার জন্য সেচ ব্যবস্থাটা হচ্ছে কন্টিনিউ করতে পারে, যার ফলে তার ফসলটা যেন উৎপাদন করতে কোনো ধরনের সমস্যা না হয়। এই ধরনের হেল্পিং জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে ভর্তুকি। ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা, দিস ইজ ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি বলবো, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অলসো। এগুলো হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের এক একটা অংশ। যেমন ধরো আমাদের ঢাকা শহরে আমরা দেখি ট্রাকের মধ্যে করে পেঁয়াজ, তারপরে রোজার সময় ডাল, আলু, চাল, তারপরে তেল, এখন যেমন তেল, পেঁয়াজ, আলু ইত্যাদি ইত্যাদি চাল ট্রাকে করে বিক্রি করে না? তোমরা দেখেছো? মোহাম্মদপুরেও তো অনেক বিক্রি করে, আমাদের কলেজের সামনেও তো মনে হয় করে না? আবার ওই অলিতে গলিতেও কিন্তু করে। এই জিনিসগুলো কি তুমি মোহাম্মদপুর যদি কৃষি মার্কেটে হচ্ছে চাল কিনতে যাও, দেখবা হচ্ছে 50 টাকা 55 টাকা চালের কেজি। ওইখানে চাল কিনতে যাও, তুমি দেখবা যে ওখানে চালের কেজি 40 টাকা। এটার মানে কি চালের দাম কমে গেছে নাকি ওই চালটা খারাপ? ম্যাডাম যে উদাহরণটা দিয়েছেন হয়তো এরকমই, সরকার ভর্তুকি দিয়ে বিক্রি হ্যাঁ করতেছে হ্যাঁ জনগণের জন্য। হ্যাঁ, এইটাই সরকার ভর্তুকি দিয়ে বিক্রি করছে। এবং দেখবা ওটা কিন্তু আমি আর তুমি লাইন বাই লাইন দাঁড়ায় কিন্তু 1 কেজি পেঁয়াজ বা 2 কেজি পেঁয়াজের জন্য আমি আর তুমি কিন্তু লাইনের জন্য হয়তো দাঁড়াবো না। কিন্তু কিছু মানে আমাদের সোসাইটির মধ্যে কিছু পোর পিপল আছে, তারা দেখা যাচ্ছে 1 ঘন্টা লাইনে দাঁড়ায় ওই 2 কেজি চাল বা 5 কেজি চালের জন্য। যে তারা যদি 40 টাকা করেও চাল কেনে তাহলে তার 50 টাকা হয়তো সেভ হলো। এই যে একটা শ্রেণী, এটার জন্য কিন্তু সব শ্রেণীর লোকজন কিন্তু ওই ভর্তুকির জন্য যাবে না। একটা নির্দিষ্ট শ্রেণীকে সরকার হচ্ছে মানে সুবিধা দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে এই ধরনের ভর্তুকিগুলো প্রদান করে থাকে। এবং অধিকাংশ দেখবা যে আমাদের নিম্ন আয়ের যেসব লোকজন, তারাই কিন্তু ওই হচ্ছে ট্রাক থেকে বা থেকে পেঁয়াজ বলো, তারপরে হচ্ছে চাল বলো, ওই তেলগুলো বলো, সেইগুলো হচ্ছে কিনে থাকে। এবং গভর্নমেন্ট ওখানে করে কি, ওখানে হয়তো গভর্নমেন্ট 50 টাকা কেজি করেই চাল কিনছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই সবাই যেহেতু 50 টাকা কেজি চাল খেতে পারবে না বা কিনতে পারবে না, গভর্নমেন্ট ওখানে হয়তো 10 টাকা ভর্তুকি দিয়ে ওটা 40 টাকায় চালটা সেল করছে। এটাকে বলা হয় ভর্তুকি। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন এই গভর্নমেন্ট সেক্টর থেকে আরেকটা লাইন যদি তুমি দাও যে ভর্তুকি সাবসিডি যাই হচ্ছে ফার্মে, সাবসিডি যাই হচ্ছে হাউস হোল্ডে, এটাও কিন্তু হতে পারে।
এই যে গভর্নমেন্ট পারচেজেস অফ গুডস, এই জিনিসগুলো কিন্তু ওই ভর্তুকি বা সাবসিডির মধ্যে। ক্লিয়ার, বোঝা গেছে? আমি কিন্তু বললাম জি ম্যাম। সাবসিডি উইল অলসো ওয়ান কাইন্ড অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। সরকার, এটা হচ্ছে সরকারের, সরকার যেহেতু জনগণের জন্য খরচ করে বা জনগণের জন্য ব্যয় করে, যেটাকে আমরা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলি, সেই এক্সপেন্ডিচার গুলো হচ্ছে গভর্নমেন্ট সাবসিডি দেওয়ার মাধ্যমে গভর্নমেন্ট হচ্ছে ব্যয় করতে পারে। তবে এই যে আমরা শুধুমাত্র গভর্নমেন্টকে কিন্তু দিই শুধুমাত্র ট্যাক্স, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ অর্থ আমার সরকারকে আমরা হচ্ছে বাধ্য থাকি অর্থ প্রদান করতে, সেটাকে আমরা বলি হচ্ছে ট্যাক্স। এই হচ্ছে আমার 3 সেক্টর মডেল, একটা হাউস হোল্ড, একটা ফার্মস, আর একটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ক্লিয়ার? আচ্ছা, 4 সেক্টর মডেলে, আমার 4 সেক্টর মডেলে আগের মতনই, শুধু নতুন আর একটা সেক্টর থাকে, সেটা হচ্ছে ফরেন সেক্টর। ফরেন সেক্টর মানে কি, আমরা ইন্টারন্যাশনাল ট্রেডটা এখানে অ্যাড করব, অর্থাৎ আমাদের পণ্য যখন দেশের বাহিরে হচ্ছে আদান প্রদান হবে, সেই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে ফরেন সেক্টর, বা ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাড করে যেটা হয়, বা হচ্ছে মানে সেটাকে আমরা যখন অ্যাড করব তখন এখানে এই 4টা সেক্টর হচ্ছে ফরেন সেক্টর, সরি 4 সেক্টর সার্কুলার ফ্লো। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমার প্রথম সেক্টরটা হচ্ছে হাউস হোল্ড, সেকেন্ডটা হচ্ছে ফার্মস, থার্ড হচ্ছে গভর্নমেন্ট, আর ফোর্থ হচ্ছে ফরেন সেক্টর। এখন ফরেন সেক্টরের সাথে এখানে দেখো আমাদের অ্যারোগুলো কিরকম, হাউস হোল্ড থেকে অ্যারোটা যাচ্ছে ফরেন সেক্টরে, সেটা হচ্ছে সেভিংস, আর ফরেন সেক্টর থেকে আমাদের ফান্ডসে যেগুলো আসছে সেগুলো হচ্ছে এক্সপোর্ট। দেখো তো বোঝো নাকি ফরেন সেক্টরে? আচ্ছা, এখানে অ্যারোগুলো অনেক, এটা কে করলা? আচ্ছা, এখানে অ্যারোগুলো হচ্ছে অনেক ক্রিটিক্যালি ইয়ে করা আছে। আমরা যেটা করব, আমরা হাউসহোল্ড থেকে আমরা হচ্ছে যখন ফরেন সেক্টরে যাব, মানে বিদেশে কোনো কিছু পাঠাবো, সেটাকে আমরা কি বলবো? আমরা কোনো প্রোডাক্ট বিদেশে পাঠাচ্ছি, সেটাকে কি বলে বলো তো? এক্সপোর্ট নাকি ইম্পোর্ট? এক্সপোর্ট। ভেরি গুড, ওটাকে বলা হয় এক্সপোর্ট। খেয়াল করো, আমরা যখন হাউসহোল্ড থেকে ফরেন সেক্টরে কোনো প্রোডাক্ট পাঠাবো, এখানে অ্যারোগুলো একটু ক্রিটিক্যালি দেয়া আছে, আমরা অত ক্রিটিক্যালি যাব না। আমরা হচ্ছে অ্যারোটা হাউসহোল্ড থেকে ফরেন সেক্টরে দেখাবো এক্সপোর্ট, আর হচ্ছে ফরেন সেক্টর থেকে হাউসহোল্ডে অ্যারোটা আসলে সেটা দেখাবো ইম্পোর্ট। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, আবার আমরা ফরেন সেক্টর থেকে যখন হচ্ছে ফার্মে নিয়ে আসবো তখন হচ্ছে ইম্পোর্ট, আবার ফার্মস থেকে যখন ফরেন সেক্টরে যাব তখন হচ্ছে এক্সপোর্ট। ওকে? জি। আচ্ছা, এখন তোমরা কি এই ইনজেকশন আর এই লিকেজ কি বোঝো? ইনজেকশন আর লিকেজ এই ওয়ার্ডগুলো বোঝো? আচ্ছা শোনো, যদি তোমরা না বোঝো তাহলে হচ্ছে এই ওয়ার্ডগুলো আমরা হচ্ছে লিখবো না, কারণ আমরা যখন সার্কুলার ফ্লো হচ্ছে অ্যান্সার করব, প্রথমে ছবিটা আঁকবো, তারপরে এই অ্যারোগুলো আমরা হচ্ছে বর্ণনা করব। এই ইনজেকশন আর লিকেজ আমরা হচ্ছে যেহেতু হচ্ছে এটা আমরা ক্লিয়ারলি বুঝি না, তো আমরা এটাকে একটু অ্যাভয়েড করব। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের কিছু মানে টার্ম, এই টার্মগুলো হচ্ছে এখন এই ম্যাক্রো ইকোনমিক্সে অতটা ক্রিটিক্যালি আসলে এটা রিপ্রেজেন্ট করার দরকার নাই। আমরা তো এক্সপোর্ট ইম্পোর্ট বুঝি না? এক্সপোর্ট ইম্পোর্ট, জি। আচ্ছা আমরা শুধু এক্সপোর্ট ইম্পোর্টের সাথে থাকবো। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের এই 4 সেক্টর মডেলে আমাদের গভর্নমেন্টের সাথে ফরেন সেক্টরের কিন্তু কোনো লিংক দেখা যাচ্ছে না। খেয়াল করেছো? এখানে কিন্তু এই যে এক্সপোর্ট, তারপরে ইনজেকশন, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইত্যাদি করে একটা ইয়ে দেখাচ্ছে। আমরা যেমন কাস্টমের কথা বলি, ট্যারিফের কথা বলি না? কাস্টম, ট্যারিফ বলি না? কোটা, নাম শুনেছো তো এগুলা? কোটা। হ্যাঁ, শোনোনি? ওই যে কোটার নাম শুনেছি। গার্মেন্টস এর প্রোডাক্ট গুলো হচ্ছে বিভিন্ন দেশে যায়। এখন গভর্নমেন্টের সাথে যখন ওই জায়গাগুলোতে আমরা যাব, তখন হচ্ছে সেই জিনিসগুলো ব্যাখ্যা করতে হবে। ওইটা গভর্নমেন্টের সাথে সরাসরি ফরেন সেক্টরের কিছু লেনদেনের ব্যাপার স্যাপার হয়। তো এই জিনিসগুলো আমাদের এত ক্রিটিক্যালি রিপ্রেজেন্ট করার দরকার নেই। আমরা যেটা করব, এই হাউস হোল্ড আর ফার্মের সাথে
একবার হচ্ছে গভর্নমেন্টের সাথে আর একবার হচ্ছে ফরেন সেক্টরের সাথে অ্যাড করব। হাউস হোল্ডার থেকে যখন আমরা গভর্নমেন্টের দিকে অ্যারো দিব তখন দিব ট্যাক্স, আর গভর্নমেন্ট যখন হচ্ছে হাউস হোল্ডের দিকে অ্যারোটা থাকবে তখন আমরা ওই যে একটু আগে যেটা বললাম এই যে আমরা যেগুলো ওয়েজ, স্যালারি, ট্রান্সফার পেমেন্ট ইত্যাদি ইত্যাদি। আবার হচ্ছে যখন ফার্মে যাচ্ছে তখন সাবসিডি আর ফার্ম যেটা দিচ্ছে সেটা ট্যাক্স। একইভাবে আমরা ফরেন সেক্টরে যখন যাবে তখন হচ্ছে হাউসহোল্ড থেকে যদি ফরেন সেক্টরে যাই সেটা হচ্ছে এক্সপোর্ট, আর ফরেন সেক্টর থেকে হাউসহোল্ডে আসলে সেটা হচ্ছে ইম্পোর্ট, আবার ফরেন সেক্টর থেকে ফার্মসে আসলে সেটা হচ্ছে ইম্পোর্ট, আর ফার্ম থেকে ফরেন সেক্টরে গেলে এক্সপোর্ট। ক্লিয়ার আমার কথা? পারবা না? আচ্ছা, ভেরি গুড। এইভাবে করে এই চারটা সেক্টরের মানে এই তিনটা সেক্টরের মডেলগুলো হচ্ছে তোমরা ছবিগুলো জাস্ট বুঝবা। প্রথমে বোঝার জিনিস যেটা আছে চ্যাপ্টার আমাদের হচ্ছে টু সেক্টর মডেল। আমরা যেটা এই যে টু সেক্টর মডেলের সময় মোটামুটি গত ক্লাসে আমরা বিস্তারিত বলেছিলাম। তো এই টু সেক্টর মডেলটা যদি বুঝতে পারো এরপরের সেক্টর গুলাই শুধু ট্যাক্স, সাবসিডি, ট্রান্সফার পেমেন্ট, স্যালারি, ওয়েজেস, গভর্নমেন্ট গুডস পারচেজে, শুধুমাত্র এই জিনিসগুলো নতুন নতুন টার্ম আসবে। এই টার্মগুলো একটু ভালো করে দেখে নিবা, তাহলে থ্রি সেক্টর কভার হয়ে গেল। আর ফোর্থ সেক্টরের জন্য শুধু এক্সপোর্ট আর ইম্পোর্ট আমরা ভালো করে বুঝবো। ঠিক আছে? ক্লিয়ার আমার কথা? জি ম্যাম। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন এইটুকু আমরা বাদ দিই, আমরা এর পরের কোশ্চেনটায় চলে যাই। আমরা আজকে যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, যেটাকে বলা হয় হচ্ছে জিডিপি। আচ্ছা, এখানে আমি হচ্ছে তোমরা এই জিনিসটা পরে পড়বা, আমি হচ্ছে একটু মুখে আগে বলে নিই। ডোমেস্টিক মানে কি? গারস্থ, পরিবারের গারস্থ এরকম নাকি? আচ্ছা, ডোমেস্টিক মানে দেশজ, হ্যাঁ দেশজ বা দেশজ, আমরা দেশজ বলি, উচ্চারণে দেশজ বলি না, দেশজ বলি। আচ্ছা যাই হোক, যেটা বলো মানে একটা নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে যেটা হয়, আর দেশজ বলতে মানে আমাদের দেশের অভ্যন্তরে যেটা হবে, দিস ইজ কল্ড ডোমেস্টিক। আমাদের দেশের ভিতরে যেটা হবে সেটা হচ্ছে ডোমেস্টিক। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমাদের লিখতে হবে এইভাবে। তোমার কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে হোয়াট ইজ জিডিপি, তুমি ফার্স্টে এটার অ্যাব্রিভিয়েশন লিখবা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রসের জি বড় হাতের, ডোমেস্টিকের ডি বড় হাতের, প্রোডাক্টের পি বড় হাতের, সেটাকে আমরা সংক্ষেপে বলি জিডিপি। এখন এই জিডিপি জিনিসটা কি? জিডিপি জিনিসটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় একটা দেশের অভ্যন্তরে যে পরিমাণ ফিনিশড গুডস এন্ড সার্ভিসেস উৎপাদন হয় তার যে মূল্যটা, সেটাকে বলা হয় আমার জিডিপি। আমি আবার বলি, একটা নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময় সাধারণত বোঝানো হয় হচ্ছে 1 বছর। একটা নির্দিষ্ট সময় একটা দেশের অভ্যন্তরে যে পরিমাণ গুডস এবং সার্ভিসেস, এখানে একটা দেখো ফিনিশড একটা ওয়ার্ড আছে, ফিনিশড গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড হয়, প্রোডাকশন হয়, তার যে মানি ভ্যালুটা সেটাকে আমরা বলি হচ্ছে জিডিপি। এখন এই ফিনিশড গুডস মানে কি বুঝি আমরা? ফিনিশড গুডস জিনিসটা কি আমরা বুঝি? এই জিনিসটার সাথে কি আমরা পরিচিত? ফিনিশ মানে উৎপাদিত। উৎপাদিত তো অনেক কিছুই হতে পারে বাবা। ফিনিশড গুড মানে একদম চূড়ান্ত পণ্য, যেটা আর কি চূড়ান্ত পণ্য, চূড়ান্ত শেষ। আচ্ছা, এখানে এটা ফাইনাল গুডস বোঝো? আমি কিন্তু এটা ফার্স্ট চ্যাপ্টার পড়ানোর সময় বলেছিলাম। ফাইনাল গুডস দেখো তো, দেখা যাচ্ছে চূড়ান্ত পণ্য, ফাইনাল গুডস। ফাইনাল গুডস, হ্যাঁ। আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস। এখানে মনে হয় স্পেসটা হবে না। এই দুইটা জিনিস কি? আরেকটা গুডস আছে, আরেকটা গুডস আছে, সেটা হচ্ছে প্রাইমারি গুডস, প্রারম্ভিক, যেটা আর কি প্রারম্ভিক, হ্যাঁ ইনিশিয়াল গুডস বা প্রাইমারি গুডস। আমরা ধরো হচ্ছে চাল উৎপাদন হলো, চাল, একজন কৃষক, সে হচ্ছে জমিতে ধান উৎপাদন করে, ধান থেকে সে চাল উৎপাদন করলো, মানে ধানটাকে সে প্রসেসিং করে চাল করলো। এখন এই চাল, তারপরে আমরা ধরো এই চালটাকে ব্যবহার করবো। এই চালটাকে আমরা কিভাবে ব্যবহার করি বলো তো?
রান্না করে তো শেষ ফাইনাল ম্যাম রান্না করে খাই। রান্না করে শেষ, চাল রান্না করে ফেললেই হয়ে গেল, নাম নাই তার ভাত হয় তারপর ভাত খাই। ভাত, ভেরি গুড, ভাত। যেমন ধরো ধান, দিস ইজ প্রাইমারি গুডস, চাল ইন্টারমিডিয়েট গুডস, আর ফাইনাল গুডস হচ্ছে ভাত। ভাত ভাতটা কেন ফাইনাল গুডস? যেই গুডস থেকে আমরা মানে সরাসরি ভোগ করা যায় আসলে, এটা হলো এটাকে বলা হয় ফাইনাল গুডস। ফাইনাল গুডস এর আরেকটা ডেফিনেশন ফার্স্ট চ্যাপ্টারে বলেছিলাম যে যে গুডস থেকে আমরা ডাইরেক্টলি ইউটিলিটি পাই, আমরা ইকোনমিক্স একটা ওয়ার্ড উচ্চারণ করি, সেটা হচ্ছে ইউটিলিটি। চাহিদা। ইউটিলিটি মানে হচ্ছে যেটা থেকে আমরা ডিরেক্টলি হচ্ছে যেটা আমরা ভোগ করতে পারি। ইউটিলিটি ওয়ান কাইন্ড অফ হচ্ছে স্যাটিসফ্যাকশন। যেই দ্রব্যটা, যেমন আমাকে মাহবুবাকে যদি এখন চাল দাও বা ধান দাও, আমি কি ওইটা গপ গপ করে খেয়ে হজম করতে পারবো? কেউই পারবো না। না ম্যাম। তো এইটা আমার জন্য কোনোভাবেই ফাইনাল গুডস হতে পারে না। আমাদের এইখানে তুমি মনে রাখবা হচ্ছে ধান প্রাইমারি গুডস, সেটা আফটার প্রসেসিং সেটা থেকে পাচ্ছি চাল, সেটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট গুডস। আর ভাত মানে যেটা থেকে আমরা ডিরেক্টলি যেটাকে আমরা ভোগ করতে পারি, সেটা হচ্ছে আমার ফাইনাল গুডস। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এই ফিনিশ গুডস মানেই হচ্ছে সেই ফাইনাল গুডস। ফাইনাল গুডস মানে আমরা একটা নির্দিষ্ট সময় সাধারণত বোঝানো হয় হচ্ছে একটা নির্দিষ্ট মানে 1 বছর বা 12 মাসে, মানে এই নির্দিষ্ট সময় যে পরিমাণ আমার ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস হচ্ছে উৎপাদন হয়, তার যে মানি ভ্যালুটা, সেটাকে আমরা বলি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। মানে একটা দেশের মধ্যে যে টোটাল প্রোডাকশন উৎপাদন হবে, তার যে আর্থিক মূল্য, সেটাকে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ক্লিয়ার আমার কথা? জি ম্যাম। জি ম্যাম ক্লিয়ার। এবার একটু প্রথম লাইনটা একটু পড়ো তো, জাস্ট প্রথম লাইনটা হচ্ছে পড়ো। দেখো তো বোঝো নাকি? জি ম্যাম। বোঝা গেছে? আর কি বলতে হবে আমাকে? জি না। আচ্ছা, এখন তোমরা বাকিটুকু একটু দেখে নিবা। আমি এখন সরাসরি হচ্ছে ইকুয়েশনে চলে যাই। জিডিপি ইকুয়াল টু সি প্লাস জি প্লাস আই প্লাস এনএক্স। এর আগেও আমরা এটা দেখেছিলাম না? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো সি প্লাস জি প্লাস আই প্লাস এনএক্স, এই সমীকরণটা মনে রাখবা। এখানে এই সিটা মানে কি বোঝানো হচ্ছে? কনজাম্পশন লেভেল। আমাদের দেশে আমরা যদি এখন জিডিপি কাউন্ট করি, আমাদের দেশে যে পরিমাণ হচ্ছে কনজিউম হয় বা এক্সপেন্ডিচার হচ্ছে, সেটাকে আমরা কনজাম্পশন বলছি, সেটা টোটাল হিসাবটা। প্লাস হচ্ছে গভর্নমেন্ট যে পরিমাণ খরচ করছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সেটার হিসাবটা। প্লাস হচ্ছে দেশের ভিতরে যে পরিমাণ ইনভেস্ট হচ্ছে, সেই ইনভেস্টমেন্টের হিসাবটা। আর প্লাস হচ্ছে ইট এক্সপোর্টের যে হিসাবটা। এই সবগুলো হচ্ছে সামেশন করে আমরা যেটা পাই, সেটা হচ্ছে জিডিপি। ক্লিয়ার আমার কথা? জি ইয়েস ম্যাম। আচ্ছা, এখন যদি এটা বোঝো, তাহলে আমরা পরের স্লাইডে একটু যাই। ওই একই জিনিস লেখা আছে সামেশন, ওইটাকে আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে বিস্তারিত লেখা আছে। এর পরের ডেফিনেশনটাই যাই। আচ্ছা, এই মেথডটা আমরা একটু পরে বলবো। এবার আমরা চলে যাব জিএনপির জায়গায়। জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আগের থেকে একটু ডিফারেন্স কি বলো তো? ডোমেস্টিক প্রোডাক্ট আর হচ্ছে ন্যাশনাল প্রোডাক্ট। এটার মানে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে জাতীয় উৎপাদন। এই জাতীয় উৎপাদন মানে কি বোঝাবো? জাতীয় উৎপাদন মানে কি বোঝাচ্ছে? পুরো দেশের, পুরো পৃথিবীর, দেশের ন্যাশনাল এখানে কি বোঝাচ্ছে? আচ্ছা, এটা আমি আবার আরেকবার বলি। হ্যাঁ, এটা আমি বাংলায় বলি যে আমার হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্টটা হচ্ছে বা জিএনপিটা হচ্ছে নির্দিষ্ট সময় একটা দেশের যে পরিমাণ পণ্য এবং সেবা উৎপাদন হয়, তার যে আর্থিক মূল্য, সেটা হচ্ছে জিএনপি। এখন হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন জিডিপি এন্ড জিএনপি? এই দুইটার মধ্যে আমি যে জিডিপি নিয়ে একটু কথা বললাম, এই জিডিপির সাথে জিএনপির কোনো পার্থক্য আছে? কোনো জিনিস বোঝা যাচ্ছে যে ডিফারেন্স কি বললাম?
বলো তো। আচ্ছা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা ডোমেস্টিক্যালি যখন বলছি সেটা হচ্ছে দেশের ভিতরে যে পরিমাণ উৎপাদন হচ্ছে। যেমন ধরো আমাদের বাংলাদেশের এরিয়ার মধ্যে যে পরিমাণ উৎপাদন হচ্ছে সেটাকে আমরা বলছি জিডিপি। আর জিএনপি হচ্ছে আমরা বাংলাদেশের জনগণ পুরো ওয়ার্ল্ড প্লাস আমার দেশের মধ্যে যে পরিমাণ উৎপাদন করি সেটার যে হিসাব সেটা হচ্ছে জিএনপি। দেখো তো কথাটা বোঝো নাকি? জি ম্যাম। আচ্ছা আরেকটু ব্যাখ্যা করে বলি। সাপোজ ধরো আমাদের দেশে কিছু ফরেনার আছে, ধরো তারা আমেরিকান বা হচ্ছে মিডল ইস্টের, বা আমরা ধরলাম আমেরিকান। তারা কিছু পণ্য উৎপাদন করে। ওরা ধরো যে পরিমাণ পণ্যটা উৎপাদন করে আমাদের দেশে ধরো জিডিপিতে যে আছে তার থেকে হয়তো আরো বেশি হচ্ছে 100 কোটি টাকা তাদের একটা উৎপাদন কস্ট আছে। আমরা যখন জিডিপির হিসাব করব, যেহেতু ডোমেস্টিক প্রোডাক্ট আমরা বলছি, যেহেতু এবং তারা যেহেতু এটা বাংলাদেশের মধ্যে উৎপাদন করছে, তো তাদের ওই 100 কোটি টাকা হচ্ছে আমার জিডিপির মধ্যে হিসাবে আসবে। বাট যখন জিএনপির হিসাব করব তখন তাদের ওই 100 কোটি টাকা আমার হচ্ছে মাইনাস হবে। আমার জিএনপির মধ্যে তাদের ওই 100 কোটি টাকা মাইনাস হবে। বাট আমাদের দেশে হয়তো কিছু লোক মিডল ইস্টে আছে, কিছু লোক আছে হচ্ছে আমেরিকায়, তাদের যে ইনকামটা সেটা হচ্ছে আমাদের জিএনপির মধ্যে কাউন্ট হবে। দেখো তো বোঝো নাকি কথাটা? আমার কথাটা কি শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যাচ্ছে, আরেকবার বলুন, বুঝিনি। আমাদের দেশে ধরো আমেরিকানরা আছে, মিডল ইস্টের লোক আছে, তারপরে হচ্ছে ইন্ডিয়ানরা আছে, অনেক দেশের লোক আছে, ফরেনাররা। এই ফরেনাররা টোটাল তাদের প্রোডাকশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে তাদের হচ্ছে ইনকাম, টোটাল ধরো ইনকাম অ্যানুয়ালি ইনকাম 100 কোটি টাকা। 100 কোটি টাকা এই আমরা যখন আমাদের দেশের জিডিপি কাউন্ট করব, দ্যাট মিন্স গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কাউন্ট করব, তখন হচ্ছে ওই 100 কোটি টাকা এই জিডিপির মধ্যে অ্যাড হবে। বাট যখন জিএনপি কাউন্ট করব তখন হচ্ছে ওই 100 কোটি টাকা সেটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। কিন্তু ওখানে অ্যাড হবে কি? ওখানে অ্যাড হবে আমাদের দেশে, ধরো আমাদের দেশে অনেকেই হচ্ছে মিডল ইস্টে আছে, অনেকেই ধরো হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে আছে, অনেকেই ধরো হচ্ছে আমেরিকাতে আছে। তাদের যে ইনকামটা সেটা আমাদের জিএনপির মধ্যে কাউন্ট হবে। দেখো তো বুঝছো নাকি? জি ম্যাম। আচ্ছা জিএনপি এটা ন্যাশনাল প্রোডাক্ট। এখানে হচ্ছে সহজ মনে রাখার ব্যাপারটা হচ্ছে যে জিএনপির সময় আমাদের দেশের সকল নাগরিক বোঝাবো। দেশের সকল নাগরিক মানে নট নেসেসারি যে দেশের ভিতরেই আমি বসবাস করতেছে। আমাদের যারা ধরো হচ্ছে বাহিরে আছে, হ্যাঁ বাহিরে অনেকে আছে, তারাও তো বাঙালি, তাদের ইনকামও হচ্ছে আমার জিএনপির মধ্যে কাউন্ট হবে। বাট হচ্ছে জিডিপির মধ্যে যেহেতু তারা বাহিরে প্রোডাকশন করছে সেহেতু জিডিপির মধ্যে তাদের হচ্ছে ইনকাম লেভেলটা আসবে না, তাদের ইনকাম লেভেলটা ওই দেশের জিডিপিতে কাউন্ট হবে। ক্লিয়ার আমার কথা? জি ম্যাম। আর হচ্ছে আমাদের দেশে যেসব ফরেনাররা আছে সেই সব ফরেনাররা যেহেতু অন্য দেশের সিটিজেন, তাদের ইনকামটা আমাদের জিডিপিতে কাউন্ট হবে, কিন্তু হচ্ছে জিএনপি থেকে সেই টাকাটা হচ্ছে বাদ হয়ে যাবে। আচ্ছা ক্লিয়ার আমার কথা? জি ম্যাম। জি ম্যাম। বোঝা গিয়েছে এখন? ইয়েস ম্যাম। আচ্ছা এখন হচ্ছে এই পুরা ইয়েটা পড়ো, এই পুরা হচ্ছে স্লাইডটা তোমরা একটু পড়ো, দেখো যদি না বোঝো আমি আবার বোঝাচ্ছি। বোঝা গিয়েছে? আচ্ছা এখানে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই ইকুয়েশনে nx আছে, nx হচ্ছে নিট এক্সপোর্ট। এইখানে আমাদের এটাও কিন্তু হচ্ছে এই x এর মানও কিন্তু nx এর মানের সমান, এটাও কিন্তু নিট এক্সপোর্ট। এটা কিন্তু শুধু এক্সপোর্ট বোঝায়নি, এটা কিন্তু নিট এক্সপোর্ট। আর ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র জেডটা, এখানে জাস্ট ডিফারেন্সটাই হচ্ছে জেড ইজ নিট ইনকাম আর্ন বাই ডোমেস্টিক
domestic resident from overseas investment minus net income earned by foreign resident from domestic investment. Clear? জি ম্যাম। বোঝা গেছে? অর্থাৎ হচ্ছে আমাদের প্রথমটুকু হচ্ছে ঠিকই আছে, আমাদের লাস্টের টুকুর জায়গায় হচ্ছে যখন অ্যাড হচ্ছে সেটা হচ্ছে জিডিপি হয়ে যাচ্ছে, জিএনপি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি এই ইকুয়েশনটাকে এইখানের পরে ধরো আমি লিখলাম যে দ্যাট মিন্স হচ্ছে জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস জেড। লিখা যায়? দেখো তো। জি ম্যাম। লিখা যায় না? দ্যাট মিন্স আমরা কি এটা লিখতে পারি? এটা লিখে লেখা যায়? জি ম্যাম। সবাই বুঝেছো? আচ্ছা, এখন আমি যদি বলি হোয়াটস দ্য রিলেশন বিটুইন জিডিপি এন্ড জিএনপি, ব্যাখ্যা করতে পারবা? জি ম্যাম পারবো। পারবা সবাই? যে হোয়াটস দ্য রিলেশন বিটুইন জিডিপি এন্ড জিএনপি, why GDP is greater than GNP and when GDP is less than GNP বা ইত্যাদি ইত্যাদি যদি কোনো ইয়ে দিই, টার্ম দিই, তোমরা কি ব্যাখ্যা করতে পারবা? জি ম্যাম। ম্যাম ইংলিশে পারবো না, বাংলায় পারবো। আচ্ছা, বাংলায় পারলে হবে, লিখার সময় ইংলিশে লিখো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, যদি পারো তাহলে আমরা পরের জায়গাটা একটু চলে যাই। আমরা এরপরে যেটা আছে এটা হচ্ছে জিডিপি জিএনপির মধ্যে পার্থক্য, সেই জায়গাটাই আছে এবং তোমাদের বইয়ে হচ্ছে বেশ ভালো করে দেয়া আছে, এখানেও লেখা আছে, তোমরা হচ্ছে এই জায়গাগুলো একটু হচ্ছে ভালো করে পড়বা, জিডিপি আর জিএনপির মধ্যে পার্থক্য। ঠিক আছে? আমি যে তোমরা যদি সংজ্ঞাটা বোঝো তাহলে এখানে পার্থক্য কিন্তু খুব একটা ঝামেলাকর কোনো সিচুয়েশন হবে না, এবং তোমাকে এই ইকুয়েশনটুকুই হচ্ছে বুঝতে হবে যে আমার জিডিপি সমান সমান জিএনপি সমান সমান জিডিপি আর হচ্ছে প্লাস হচ্ছে জেড। আচ্ছা, এখানে একটা কথা বলো, আমরা যদি এই ইকুয়েশনটা নিয়ে কথা বলি, নিচের যে ইকুয়েশনটা লিখলাম, আমি কি মানে কখনো কি এটা বলতে পারবা যে এই রিলেশনটা থেকে আমাকে শুধু বলো যে জিডিপি আর জিএনপির মধ্যে বড় কোনটা? জিএনপি। জিএনপি। কেন? এখানে তো এক্সট্রা একটা জিনিস বসানো আছে, ওইটা থেকে তো একটু বেশি আছে, এতে বুঝে যায়। বোঝাই যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি যেমন দেখি যে এইটা কেন বড় হয় এই জিনিসটাই হচ্ছে কেউ লিখতে পারে না, যে হোয়াই জিএনপি ইজ গ্রেটার দেন জিডিপি, এই কথাটাই ছেলেপিলেরা লিখতে পারে না। আচ্ছা, আমি বুঝলাম যে এটা হচ্ছে তোমরা লিখতে পারবা। এখন বলো তো, কখনো কি জিএনপি আর জিডিপি কি সমান হতে পারে? পারে ম্যাম, জেড না থাকে। জেড, ভেরি গুড। যদি জেড না থাকে তাহলে হচ্ছে আমরা এখানে দেখো জেড না থাকে তো আমরা বলবো না, আমরা বলবো যে when z equal to 0 then GDP equal to GNP, z equal to 0 GDP equal to GNP। জেড এর মান যদি শূন্য হয়, হ্যাঁ, জেড এর মান যদি শূন্য হয় তাহলে হচ্ছে জিডিপি জিএনপি পরস্পর সমান। ঠিক আছে? যেমন আমাদের দেশের যদি এখন হিসাব করি, এখন এই মুহূর্তে যদি করোনাকালীন সময়ে আমরা যদি আমাদের দেশের জিডিপি জিএনপি কাউন্ট করি, তুমি দেখবা জিডিপি জিএনপির মান মোটামুটি প্যারালাল চলে আসছে। কারণ হচ্ছে ওই যে ফরেন যে আমাদের যদি রেমিটেন্সের একটা যদি আমরা ধরো জেড ধরলাম রেমিটেন্স, এই গত 6 মাসে অ্যাটলিস্ট হচ্ছে তেমন কোনো রেমিটেন্স কালেক্ট হয় মানে আমরা কিন্তু কালেকশনে করতে পারিনি, এইটুকু তো আমরা বুঝি না? তার মানে এইরকম একটা সিচুয়েশন আমার জিডিপি জিএনপি কিন্তু মোটামুটি হচ্ছে সমান হয়ে গেছে। এইরকম কিছু তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিবে যে when GDP and GNP are same বা ইকুয়াল, তোমরা হচ্ছে প্রথমে দুইটার ডেফিনেশন দিবা, তারপরে হচ্ছে ইকুয়েশন মানে ফর্মুলাটা দিবা, তারপরে তোমরা এই রিলেশনটা দেখাবা যে দ্যাট মিন্স GNP equal to GDP প্লাস হচ্ছে জেড। When z equal to 0 then we say GDP equal to GNP। ঠিক আছে? মানে এইটা কেন 0 হবে না হবে এইটা তোমাকে হচ্ছে তুমি যদি সুন্দর করে ব্যাখ্যা করতে পারো, যে ফরেন তোমার যদি
এই ফরেন রেসিডেন্স মানে জেড এর মানটা তুমি এখানে কিন্তু জেড এর মানটা দেয়া আছে দেখছো ইনকাম আর্ন ডোমেস্টিক্যালি রেসিডেন্ট ফ্রম দ্য ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট মানে তোমার হচ্ছে এই যে কালেকশনের যে ব্যাপারটা সেটার মানটাই কিন্তু এখানে জেড এর মানটা দেয়া আছে এটা তুমি যদি ভালো করে ব্যাখ্যা করতে পারো তাহলে ব্যাখ্যা করো আর যদি না পারো তাহলে জেড এর এই মানটা হচ্ছে তোমরা এটা লিখে দিবা যে জেড ইকুয়াল টু নেট ইনকাম আর্নড তারপরে হচ্ছে নেট ইনকাম মানে কি বোঝাচ্ছে তারপরে তুমি সেটা দেখাবা যে ফরেন রেসিডেন্সের কাছ থেকে আর হচ্ছে ডোমেস্টিক ইনভেস্টমেন্টের যে হচ্ছে ইয়েটা প্লাস মাইনাসের মানটা সেটাকে আমরা জেড বলছি সো যখন জেড এর মানটা 0 হয়ে যাবে তখন হচ্ছে আমার জিডিপি আর জিএনপি পরস্পর সমান হবে বোঝা গেছে জাস্ট ইকুয়েশনের মাধ্যমে যতটুকু বলা যায় ক্লিয়ার আমার কথা জি ম্যাম আচ্ছা এখানে কোনো সিচুয়েশন তোমরা কিন্তু ক্রিয়েট করবা না এখানে কোনো সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করার দরকার নেই যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম তুমি জাস্ট ম্যাথমেটিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করবা সিচুয়েশন ক্রিয়েট করতে গেলে তুমি কিন্তু এখানে বিপদে পড়ে যাবে আর আমরা তো সিচুয়েশন গুলো সবসময় ঠিক নাও হতে পারে আমরা ধরে নিতে হবে তো এই ক্ষেত্রে তোমরা ম্যাথমেটিক্যালি যেভাবে রিপ্রেজেন্ট করা যায় সেভাবে তোমরা রিপ্রেজেন্ট করবা ক্লিয়ার আমার কথা আচ্ছা এই জায়গাটায় একটা কথা লিখে রাখি সেটা হচ্ছে relationship between GDP and GNP একটু পারবা না আচ্ছা এই এটুকু পারবা না ব্যাখ্যা করতে যদি এ প্রশ্নটা আসে এখান থেকে প্রশ্ন আসলে এরকম একটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে একটা হচ্ছে রিলেশনশিপ আর হচ্ছে ডিফারেন্স তো তোমাদের বইয়ে ভালো করে আছে এবং রিলেশনশিপও কিন্তু প্রশ্নের মধ্যে আছে এখন ডিফারেন্স কি আর আলাদা আলাদা করে ব্যাখ্যা করার দরকার আছে যে আমাদের হচ্ছে এটাতে বোঝানো যায় একটা হচ্ছে ডোমেস্টিক্যালি রিপ্রেজেন্ট করে আর একটা হচ্ছে আমার ন্যাশনালি রিপ্রেজেন্ট করে এইখানে হচ্ছে আমার ফরেন সিটিজেনের হচ্ছে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে জিডিপি তে অ্যাড হয় আর জিএনপি তে সেটা মাইনাস হয় আর হচ্ছে আমাদের কান্ট্রি সিটিজেন বাট লিভ ইন দ্য ফরেন কান্ট্রিজ সেটা হচ্ছে জিডিপি তে হচ্ছে আমার অ্যাড হয় না বাট হচ্ছে আমার জিএনপি তে অ্যাড হয় ক্লিয়ার এই ডিফারেন্স হচ্ছে এই সংজ্ঞা যদি বোঝো তাহলে হচ্ছে আর ডিফারেন্সের খুব একটা প্রবলেম হয় না আচ্ছা এরপরে আমরা চলে যাব হচ্ছে এনডিপি হচ্ছে নিট ডোমেস্টিক প্রোডাক্ট সেটাকে আমরা বলি হচ্ছে এনডিপি এই এনডিপির ক্ষেত্রে আমরা আগে পড়ার আগে আমরা হচ্ছে এই ডিপ্রিসিয়েশন জিনিসটা একটু বুঝবো তোমরা কি বোঝো কেউ ডিপ্রিসিয়েশন জিনিসটা কি অপচয় হ্যাঁ অপচয় মানে এটার বাংলাটা হচ্ছে খুব সম্ভবত অপচয় জনিত ক্ষয়ক্ষতি বলে তো এই জিনিসটা আসলে কি বোঝায় বলো তো বুঝছো এটা কি বুঝছো তোমরা মানে আচ্ছা আমি বলি এটা হচ্ছে আনএক্সপেক্টেড যে লস আমরা হচ্ছে বেয়ার করি সেটাকে মূলত বলা হয় ডিপ্রিসিয়েশন কস্ট আনএক্সপেক্টেড যে লসটা আমরা বেয়ার করি সেটা হচ্ছে আমার ডিপ্রিসিয়েশন কস্ট সাপোজ ধরো আমরা এক্সপেক্ট করলাম যে আমার হচ্ছে এবার ধরো নর্থ বেঙ্গলে আমরা ধরলাম যে নর্থ বেঙ্গল থেকে আমাদের দেশের হচ্ছে 200 টন ধান আমাদের দেশে মানে আমাদের দেশের জিডিপিতে অ্যাড হবে হঠাৎ করে বন্যা চলে আসলো তো এইটা হচ্ছে আনএক্সপেক্টেড একটা লস না এটা তো আমাদের সাপ্লাইয়ের উপর একটা হ্যাম্পার করবে বাট এটাকে তো আমাদের হচ্ছে কাটায় উঠতে হবে এই যে আনএক্সপেক্টেড লসটাকে হচ্ছে বেয়ার করে আমরা যে আমাদের হচ্ছে সাপ্লাইটাকে আগের অবস্থানে রাখার চেষ্টা করি সেটাকে বলা হয় ডিপ্রিসিয়েশন কস্ট ক্লিয়ার বোঝা গেছে আমার আচ্ছা আবার আমি বলি আমাদের হচ্ছে নিট ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে একটা নির্দিষ্ট সময় অর্থাৎ একটা নির্দিষ্ট বছরে আমার যে পরিমাণ পণ্য সেবা মানে যে পরিমাণ আমার ফাইনাল গুডস এবং সার্ভিসেস দেশের অভ্যন্তর উৎপাদন হয়
সেটা থেকে আমরা যদি ডিপ্রিসিয়েশন কস্ট বাদ দিই তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। দ্যাট মিন্স হচ্ছে এনডিপি তোমার হচ্ছে ইকুয়াল টু হচ্ছে জিডিপি মাইনাস হচ্ছে ডিপ্রিসিয়েশন কস্ট।